দেখুন কাণ্ড। কিছু নথি জমা দিতে চাই। 26,000 চাকরি বাতিল মামলায় হঠাৎ সুপ্রিম দুয়ারে এসএসসি, যেখানে হিয়ারিং পর্ব সম্পন্ন হয়ে গেছে, জাস্ট অর্ডার আসতে বাকি রয়েছে। আজকে হঠাৎ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের সামনে গিয়ে এসএসসির আইনজীবী বলেন, হুজুর আরো কিছু নথিপত্র জমা করতে চাই, একটু অ্যালাউ করুন। তো সুপ্রিম কোর্ট আজকে খুবই উষ্মা প্রকাশ করেছে। প্রধান বিচারপতি বলেছেন যে এ আবার কি, এত সুযোগ সময় দেওয়া হলো, তো তার মধ্যে সব নথিপত্র জমা করতে পারলেন না? যখন এইসব পর্ব সম্পন্ন হয়ে গেছে, আজকে এসে হঠাৎ করে বলছেন আরো কিছু নথিপত্র জমা করতে চাই, এ আবার কি? তো তখন এসএসসি খুবই অনুনয় বিনয় করে। তো তারপরে সুপ্রিম কোর্ট যেটা করেছে, অ্যালাউ করেছে, তবে বলেছে যে আগামী সোমবারের মধ্যে যা যা জমা করার সব করতে হবে, তারপরে কিন্তু আর কিছুই জমা করা যাবে না বা কিছুই আমরা আর নেব না। যা জমা করার সোমবারের মধ্যে করতে হবে। তো দর্শক, এটুকু পরিষ্কার যে অন্তত পক্ষে সোমবারের মধ্যে অর্ডার সামনে আসবে না। অর্ডারটাকে স্থগিত রাখা হয়েছে হিয়ারিং পর্ব সম্পন্ন হওয়ার পরে। তো দেখা যাক এসএসসি কি বলে, নতুন করে কি সব রিপোর্ট দেয় এবং সেটাকে কতটা গুরুত্ব দেয় সুপ্রিম কোর্ট, সেটাও ভাববার ব্যাপার আছে। কারণ একটা পক্ষ কিছু জমা করলো আর সেটাকেই বেদবাক্য হিসেবে বিশ্বাস করে নেবে কোনো কোর্ট, সেটা তো হয় না। তো তারও যুক্তি পাল্টা যুক্তি হতে পারে, যেমন হতো আর কি এর আগে হিয়ারিং এ। ফলে দেখা যাক কি জমা করে এবং সেটাকে কতটা গুরুত্ব দেয় সুপ্রিম কোর্ট। আর সুপ্রিম কোর্ট এর পরে কি করে, যে যে জমাটা দেওয়া হবে তার ভিত্তিতে আবারও কি হিয়ারিং এর কোন স্পেশাল ব্যাপারটা করবে, নাকি জমা করেছে করেছে একটু চোখ বুলিয়ে নেওয়া এবং তারপর যে সিদ্ধান্ত। দেখুন দর্শক, সুপ্রিম কোর্ট কি অর্ডার করবে সেটা হয়তো আমরা এখনো জানতে পারছি না, কিন্তু এটুকু তো আমরা বিশ্বাস করি যে সুপ্রিম কোর্ট অন্ততপক্ষে মনস্থির করে নিয়েছে এতদিনে যে কি করব। তো হঠাৎ করে এই সময়ে তার মধ্যে আবার নতুন করে রিপোর্ট জমা করা, তথ্য দেওয়া, এখন তাদের যারা বিচারপতি রয়েছেন এইসব তথ্য তাদের সিদ্ধান্তের মধ্যে কতটা প্রভাব ফেলবে সেটাও একটা ব্যাপার। তো দেখা যাক, এখন তো আমরা এত কিছু বলতে পারবো না, তবে এটুকু পরিষ্কার দর্শক যেটা বুঝতে পারছি, এটা কি বলুন তো দর্শক, এটা হচ্ছে যে বাঁচার জন্য শেষ চেষ্টা, মরিয়া চেষ্টা। বা জানি না এতদিনে যেসব প্রশ্ন করা হতো সুপ্রিম কোর্টের তরফ থেকে, যে আপনারা কি আলাদা করতে পারবেন যোগ্য অযোগ্য, এই যে ব্যাপারটা, এটা কি আলাদা করতে পারবেন, এইসব এইসব প্রশ্ন করা হতো এতদিন। এই এসএসসি কে করা হতো, আরো সরকারি যে বডি রয়েছে তাদেরকে বলা হতো, বিশেষ করে এসএসসি কে বলা হতো যে আপনারা কি পারবেন যোগ্য অযোগ্য পৃথক করতে, আলাদা করতে পারবেন, তাহলে বলুন। তখন এসএসসি ঠিক করে কথা বলতো না, ম্যাও করতো, ঠিক করে কথা বলতো না। না দেখছি হ্যাঁ আছে অমক তমক, একটা যে সলিড কংক্রিট কিছু বলবে এসএসসি যে হ্যাঁ এইগুলো ভুয়া, এইগুলো যোগ্য, এদেরকে রাখা যেতে পারে, এদেরকে বাদ দেওয়া যেতে পারে, মানে একটা যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কংক্রিট কোন একটা অবস্থান জানাবে এসএসসি, সেটা করছিল না। না করারও পিছনে কারণ রয়েছে। আসলে এসএসসি বোর্ড এসব কি, মাথা তো একটাই, নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি। তিনি যেমন যেমন বলেন তেমন তেমন চলে। এইসব বডি সব তো কোনো মেরুদণ্ড বলে কিছু নেই, নামেই বলা হয় যে স্বশাসিত, মানে আদতে কিছুই নেই এদের। তো কেন বলছিল না এসএসসি, কেন বলছিল না? এই জন্যই বলছিল না, একটা ওই গোলেমালে যদি সবাইকে চাকরিতে রেখে দেওয়া যায়, যদি এসএসসি বলে ফেলে এতগুলো অযোগ্য এতগুলো যোগ্য, তাহলে তো একেবারে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট বলে দেবে তাহলে অযোগ্যদেরকে বাদ দাও, যোগ্যদেরকে রেখে দাও। কিন্তু অযোগ্য যে সংখ্যাটা তারা বলছে, সেটাও কি কম? এখন তাদেরকে বাদ দিলে তাদের চাপটা কি করে সামলানো হবে? এ তো তারা তো টাকা দিয়ে চাকরিটা পেয়েছেন, এবার তো সবাই টাকা চাইতে শুরু করবেন।
তো কি করে সামলাবো? তার থেকে বলো এমন একটা অবস্থান ক্রিয়েট করো যে কোর্টকেও ধন্দে ফেলে দাও যে এটা আলাদা করা সম্ভব নয়। আর কোর্ট কি সবার চাকরি বাতিল করবে? নিশ্চয়ই যোগ্যদের কথা ভেবে হয়তো কোর্ট বলবে চলো যখন আলাদা করা যাচ্ছে না কি করব, যোগ্যদের চাকরিটাও তো রাখতে হবে, ওদের প্রতি তো অবিচার করা যায় না, ঠিক আছে তাহলে রেখে দাও, কিন্তু এরকম যেন আর না হয় ভৎসনা করছি। এই ভাবনা থেকে এইসব চাল খেলা এসএসসি কে দিয়ে যে তোরা ভালো করে বলবি না, আপনারা ভালো করে পরিষ্কার করে বলবেন না, গোলমাল করে টাইম কাটাবেন, কাটতে কাটতে কোর্টকেও ধোঁয়াশার মধ্যে ফেলে দেবেন, সিদ্ধান্ত নিতে পারবে না সুপ্রিম কোর্ট, ব্যাস সবাই বেঁচে গেলে আমরাও বেঁচে যাব। আর উনি হয়তো বলছেন আমিও বেঁচে যাব। এ তো করানো। কিন্তু আজকে কেন ছুটেছে? আজকে ছোটার একটাই কারণ দর্শক, যদি আমি একটা মানে প্রবাদ বাক্যে বলি, সেটা হচ্ছে ঠেলাই না পড়লে বেড়াল গাছে ওঠে না। এই হচ্ছে ব্যাপার। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমার কথা মনে হচ্ছে এই যে তথ্য জমা করার কথা বলা হয়েছে না, এখানে এসএসসি যেটা ক্লিয়ার করে বলছিল না, এবার মনে হচ্ছে এখানে বলবে। মানে দেখেছে যে আর কোনো রাস্তা নেই বাঁচার, এখন যদি কোর্ট নিজের মতো করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং সেখানে যদি কিছু বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে সত্যি সবার চাকরি বাতিল, যেটা হাইকোর্টের বেঞ্চ করেছে, তাহলে আমরা কি করে সামলাবো? তার থেকে বাবা 26,000 থেকে যতটা কম করা যায়, সবার চাকরি বাতিল হয়ে গেলে ঘরে বাইরে যোগ্য অযোগ্য সবার চাপে আমরা পড়ে যাব। বরং এবার বলি, যেটা সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে, আলাদা বরং আলাদা করে একটা কিছু দিয়ে আসি কংক্রিটলি, যে হ্যাঁ এগুলো আলাদা, এগুলো অযোগ্য, এগুলো যোগ্য, একটা ক্লিয়ার বলে এলে, যদি ওই শেষ পর্যন্ত চেয়েছিলাম বাঁচাতে কিন্তু পারলাম না, যদি শুধুমাত্র অযোগ্যদের উপর দিয়ে কাঁচিটা যায়, এখন তাই ভালো, তাহলে বড় চাপটা আসবে না। কারণ শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অনেকেই বলে দিয়েছেন যে সবার যদি চাকরি চলে যায়, যে ধরনের মুভমেন্ট তারা করবেন আমরা সাথে থাকবো, সামাল দেওয়া মুশকিল হয়ে যাবে। আর সত্যি একটা বিরাট মুভমেন্ট হবে, সবার চাকরি চলে গেলে বিরাট মুভমেন্ট হবে। এবং সবার চাকরি চলে যাওয়ার পেছনে মেন দায়ী কে? উনি। কারণ প্রথম থেকে কোর্ট বলছিল যে আপনারা আলাদা করে দিন, তখন থেকেই তারা ওই খেলছিলেন, খেলা হবে হচ্ছিল, আলাদা করার প্রসেস বলা হচ্ছিল না। আর ডকুমেন্ট যা আছে সেগুলো এক তো অনেকটাই লোপাট করে দেওয়া হয়েছে, কিন্তু জানি না ওনাদের কাছে ছিল কিনা কোথাও গোপনে, সেগুলোও প্রকাশ্যে বলা হচ্ছিল না। এখন কোর্ট কি করবে? যখন তোমরা আলাদা করতে পারছো না, চাল কাঁকড় আলাদা করতে পারছো না, চলো সব ফেলে দেবো, ঢাকি সমেত বিসর্জন। তো এটা করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার যদি সুপ্রিম কোর্ট তাই করে দেয়, কারণ সুপ্রিম কোর্টের মতিগতিও তো ঠিক লাগছে না, মানে অবজারভেশন যেগুলো যা দিয়েছে সুপ্রিম কোর্ট সেগুলোও তো নেগেটিভ। ফলে যদি সত্যি কলকাতা হাইকোর্টের বেঞ্চের অর্ডারকে মানে একেবারে অপরিবর্তিত রেখে দেয়, যে যা বলেছে কলকাতা হাইকোর্ট 26,000-এর প্যানেল বাতিল, তখন কি হবে? আর তো আমাদের কোনো চ্যালেঞ্জ করার জায়গা থাকবে না। তখন কি হবে? একটু ঘরে টিকতে পারবো না। যাও এসএসসির কর্তারা, গিয়ে বলো আমাদের কাছে এইগুলো আছে, এটা একেবারে সত্য, এই ব্যাপার, এবার একটু এইগুলো বাদ দিন, এইগুলো রেখে দিন। আমার কোথাও মনে হচ্ছে দর্শক, এটা হচ্ছে শেষ মুহূর্তে আপোষ করা। যদিও সুপ্রিম কোর্টের সঙ্গে কখনো আপোষ করা যায় না, আমি বলছি আর কি, একটা যে কোনো ক্ষেত্রে যখন হার্ড অবস্থানে চলে যায়, তখন শেষ মুহূর্তে মাথা নত করে ওই সেই নাক্ষর দিয়ে আর কি, যেটা মানে শেষ মুহূর্তে ওই বাঁচার চেষ্টা হয় না, যে ঠিক আছে দাদা মেনে নিন, এই তো এগুলো বলে, এটা শেষ মুহূর্তে একটা আন্ডারস্ট্যান্ডিং বা আপোষের জায়গায় একটা যাওয়ার চেষ্টা। কিন্তু আমার মনে হয় না খুব একটা গুরুত্ব পাবে বিষয়টা। কিন্তু এটুকু পরিষ্কার হয়ে গেল যে বাঁচার জন্য কি মরিয়া চেষ্টা চালাচ্ছেন উনি, বাঁচার জন্য। আর মনে হচ্ছে বাঁচার কোনো রাস্তা নেই। তবে যাই হোক, ওই অযোগ্যদের বাদ দেওয়াটা হলেও যে খুব শান্তিতে থাকবেন সেটা কিন্তু হবে না। শুধু অযোগ্যদের বাদ যে তালিকাটা, আবার এই তালিকাটা কতটা বিশ্বাসযোগ্য সেটা ভাবতে হবে। প্রথম দিকে তো ওনারা স্বীকারই করছিলেন না, তারপর আস্তে আস্তে সংখ্যাটা বাড়লো। ফলে এখন যে এসএসসি আলাদা করে রিপোর্ট দেবে, এটা এবার কতটা বিশ্বাসযোগ্য? এ সব তো মিথ্যা কথা বলে, ম্যাক্সিমাম তো মিথ্যা কথা বলে সবাই, এরা যারা লিড করছেন ম্যাক্সিমাম লোক, আর মানুষকে মিসগাইড করে চলে যাচ্ছেন সব। এটা কি করে বিশ্বাসযোগ্য যে তালিকা তারা দিবে শেষ পর্যন্ত? ফলে অনেক খেলেছেন, সর্বনাশ করে দিয়েছেন, যোগ্য চাকরিজীবীদের সর্বনাশ করে দিয়েছেন।
ফলে বড় ক্ষতি হলে দায় ওই একজনের সব থেকে বেশি দায়, যেটা আমি বারবার বলে আসছি। এখন উনি চাইছেন শেষ মুহূর্তে যদি কিছু একটা বলে কয়ে অল্পের উপর দিয়ে যায়, বা যদি আমি জানি না কি পরামর্শ দিয়েছে, কি তথ্য দিয়েছে, সেটা পরের ব্যাপার। তবে এটুকু পরিষ্কার হয়েছে, যখন হিয়ারিং পর্ব শেষ হয়ে গেল তারপরেও বলা হচ্ছে যে আমাদের কিছু আছে, তার মানেটা কি? এটা বুঝতে আমাদের কোনো সমস্যা হচ্ছে? তার মানেটা কি? তার মানে ওনারা বুঝে গেছেন হাওয়া খারাপ, ওনারা বুঝে গেছেন হাওয়া খারাপ, তাই হাওয়া যাতে একটু পাল্টানো যায়, একটু কক্ষে আনা যায়, শেষ মুহূর্তের চেষ্টা, শেষ মুহূর্তের চেষ্টা, এর বাইরে কিছু না। শেষ মুহূর্তের চেষ্টা হবে, জল বিচ্যুতি। কোর্ট কি করবে না করবে জানি না। আমি তো বলেছি যে এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সুতরাং যিনি প্রধান রয়েছেন তার শাস্তি পাওয়া উচিত, তার শাস্তি পাওয়া উচিত। তো জানি না কি করবে সেই শাস্তির বিষয়ে সুপ্রিম কোর্ট, নাকি শুধুমাত্র চাকরি হারা, যারা চাকরি করছিলেন তাদের উপর দিয়ে চলে যাবে, সেটা আমরা পরে দেখবো, বুঝবো। তবে সুপ্রিম কোর্ট যদি ওই প্রধানের বিচার না করে দেয়, বাংলার মানুষ কি করে বিচার করতে হয় সেই দিন কিন্তু আসছে। দেখবেন কি আন্দোলনটা শুরু হয় বাংলাতে, শুধু অর্ডারটা আসুক সামনে, দেখবেন কি হয়। তো উনিও টের পেয়েছেন, আমার ধারণা টের পেয়েছেন, সেই জন্য এসএসসি কে এইরকম কার্যত নিয়ম ভেঙে পাঠানো, যেখানে হিয়ারিং পর্ব সম্পন্ন হয়ে গেছে, আবার বলছেন আমাদের কাছে কিছু আছে নথি, হুজুর একটু নেবেন। অন্য কেউ হলে তো কানের গোড়ায় দুটো করে থাপ্পড় দেওয়া উচিত ছিল, কিন্তু একটা আইনের জায়গা আর কি থাপ্পড় দেওয়া হবে? আইনের ব্যাপারে যা থাপ্পড় দেওয়ার দেবে। আমি রাগের যে জায়গা থেকে কথাটা বলছি, বিচার পর্ব হয়ে গেছে তখন তুমি পা ঘষেছো, বারবার জানতে চাইছে সুপ্রিম কোর্ট, বলুন বলুন বলুন, কি করে আলাদা করবেন বলুন, যোগ্য অযোগ্য কি করে পৃথক করবেন বলুন। তখন মুখে এটা নিয়ে বসছিলেন, বা কখনো বীর 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 করে কথা বলছিলেন। এখন চলে গেছেন, আরো কিছু নথি আছে, হাট, কানের গোড়ায় দিয়ে ওখান থেকে বের করে দরকার ছিল এজলাস থেকে। নাকামো করতে এসছেন, এখন বিচারকে নিয়ে ছেলে খেলা চলছে, টাইম নষ্ট করার প্রক্রিয়া চলছে। চোর, দুর্নীতিগ্রস্ত। তো দর্শক, জানি না কি হবে শেষ পর্যন্ত। আজকে আর একটা বিষয় জানেন দর্শক, কি বলবো, মানে এই আসলে দুর্নীতির বিচারগুলো ঠিক সময় হয় না বলে এতটা সাহস এসে যায় জানেন। আবার ওই চাকরির ওই অঙ্কিতা অধিকারী, মন্ত্রীর কন্যা উত্তরবঙ্গের, উনি আবার চলে গেছিলেন সুপ্রিম কোর্টে, জাস্টিস মানে প্রাক্তন বিচারপতির অর্ডারকে চ্যালেঞ্জ করে। ওনার চাকরিটা চলে গেছে না, ওই যে 2 নম্বর করে চাকরি পেয়েছিলেন অঙ্কিতা অধিকারী, উনি আবার সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলে গেছিলেন। সাহসটা ভাবুন, সুপ্রিম কোর্টে চলে গেছিলেন উনি আবার আবদার করে। আসলে ওই যে স্টে হয়ে যায়, এত লোকের চাকরি চলে গেছে, আবার স্টে হয়ে যাচ্ছে সুপ্রিম কোর্ট থেকে, তাহলে আমিও চাই, আমি একবার যাই, যদি আমারটাও স্টে হয়ে চাকরিটা চলে আসে, বা ওই টাকা যেগুলো ফেরত দিতে হয়েছে যদি পেয়ে যায়। সব লোভ, যেহেতু অন্যদের চাকরিগুলো স্টে হয়ে গেছে সুপ্রিম কোর্টে, তো আমিও কেন একবার চান্স নেব না। এত প্রমাণিত যে অবৈধভাবে উনি নিয়োগ পেয়েছেন, তারপরেও চলে গেছে সুপ্রিম কোর্টে, কাজে লাগিয়ে অত টাকা খরচা করে সুপ্রিম কোর্টে চলে গেছে। আসলে মাল আর এখানে আরো তো বেশি আছে না, চলে গেছিলেন, তো সেটা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলেছে ওটা সন্দেহজনক, নিয়োগ সন্দেহজনক, তাই অভিজিতের রায় চ্যালেঞ্জ করে অঙ্কিতার আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। কিন্তু আমি শুধু ভাবছি যে খারিজ তো নিশ্চয়ই করেছে সুপ্রিম কোর্ট, করারই কথা, কিন্তু সাহসটা ভাবুন, উনিও চলে গেছেন আমার চাকরিটা যাতে আমি পাই, যেটা শিওর সবাই বুঝতে পারছেন অনিয়মে চাকরি পেয়েছেন, এবং উনি তো মেনেও নিয়েছিলেন সেটাকে, এখন চলে গেছেন সুপ্রিম কোর্টে। ভাবুন দর্শক, এটাই কারণ যে বিচার ঠিক সময়ে ঠিক বিচারটা হয় না, বা সঠিক বিচার হলেও অনেক দেরি হয়ে যায়। এখান থেকে এইসব যারা দুর্নীতিগ্রস্ত তাদের মধ্যে সাহসটা এসে যায়। থাপ্পড় খেয়েছেন ওখানে সুপ্রিম কোর্টে গিয়ে। তো আমরা খুবই আশাবাদী যে সুপ্রিম কোর্ট এই কেসেতে খুব ভালো একটা অর্ডার দেবে, অন্তত দুর্নীতি মুক্ত সমাজ গঠনের ক্ষেত্রে। এটা আমরা আশা করে আছি। এখন দেখা যাক শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট কি করে। তো বাঁচার জন্য এবং সুপ্রিম কোর্টকে অন্যভাবে ঘোরানোর জন্য এখনো মরিয়া চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে, বা শেষ চেষ্টা ওই বললাম অল্পের উপর দিয়ে যদি যায় আর কি, এখন নাম্বার দিয়ে হয়তো সত্য কথা বলার চেষ্টা করছে এসএসসি। দুর্নীতি হয়েছে এটুকু পরিষ্কার। সুতরাং আমরা চাই সুপ্রিম কোর্টের এমন একটা অর্ডার আসুক যাতে করে এই ধরনের সাহস আগামী দিনে আর কেউ না দেখাতে পারেন, এটা আমরা চাই। তো দর্শক বলুন, হঠাৎ করে সুপ্রিম দুয়ারে এসএসসির যাওয়ার কি কারণ, আপনাদের কি মনে হয়? যা বলার দর্শক অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।